কিছু বলার আগে যদি আমরা এর প্রেক্ষাপটটা দেখে নিই, দুটো জিনিস। এক, শিল্প বিপ্লবের যুগের পুঁজি শিল্প পুঁজিতে পরিণত হলো ঊনবিংশ শতাব্দীর যুগে, এবং তা ঘটেছিল প্রযুক্তির অভাবনীয় উন্নতির হাত ধরে। ঠিক তার পরেই এই শিল্প পুঁজি বিংশ শতাব্দীতে এসে ফিনান্স পুঁজির রূপ ধারণ করে, এবং বিশ্বায়নের হাত ধরে এই ফিনান্স পুঁজির চলাচল শুরু হলো গোটা বিশ্বে। একবিংশ শতাব্দীতে এসে এই ফিনান্স পুঁজি ডিজিটাল পুঁজির রূপ নেয়। এই ডিজিটাল পুঁজির আলটিমেট পরিণতি হলো বাজার হতাশা। এটা যেমন একটা দিক, আর একটা দিক আমাদের চিরাচরিত যে কৃষি ব্যবস্থা, তার সঙ্গে কৃষকের যে একটা নাড়ির টান, সেই টানকে ছিন্ন করে দিয়ে সবুজ বিপ্লবের নাম করে এক মহান বিপ্লব এসে হাজির হলো কৃষি ব্যবস্থায়। সেখানে যেমন রাসায়নিক সারের বহুল ব্যবহার হলো, তেমনি কিছু সুফলও যে হয়নি তা নয়। এক ফসলি জমি 3 ফসলি হলো, কিছু জমির পরিমাণ বাড়ল, কিন্তু এর ফলে প্রোডাকশন যেটুকু বেড়েছিল তা হলো এই জমির পরিমাণটাকে এক্সটেনশন করার জন্য। কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখলাম যে সেই সমস্ত জমিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করার ফলে সেই জমির কিন্তু চরিত্র বদলে গেছিল, তা কিন্তু আস্তে আস্তে স্টেরাইল হয়ে গেছিল। শুধু তাই নয়, জল এবং পরিবেশের অভাবনীয় ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি আমাদের বাস্তুতান্ত্রিক ভারসাম্যের বিঘ্নকরণে একটা বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুটি কারণ, তার সঙ্গে এই সবুজ বিপ্লবের পরেই এলো জিন প্রযুক্তি নির্ভর জিএম কৃষি ব্যবস্থা। আমরা বলি জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত অর্গানিজম, তাদের চাষবাস। এটাও নাকি একটা বিরাট বিপ্লব, যদিও এর কোনো সারবত্তা নেই, কেন এর প্রোডাকশন বিরাট কিছু উন্নতি হয়নি। এর ফলে চাষিদের অর্থনৈতিক অবস্থাও বিরাট কিছু উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। তার প্রমাণ হিসেবে আমরা বলতে পারি যে আর্জেন্টিনা, যে দেশটিকে এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেগুলি, তার প্রথম প্রয়োগের গিনিপিগ দেশ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এই আর্জেন্টিনার তখন প্রেসিডেন্ট ছিলেন কার্লোস মেনেম। তিনি কৃষি ব্যবস্থাকে পুরোপুরি বেসরকারীকরণ পথে ঠেলে দিয়েছিলেন। যেমন 1, 2, এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমগুলিকে তিনি চাষের জন্য উৎসাহ জুগিয়েছিলেন। এর ফলে আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনায় কৃষকদের যে দুরবস্থা, যে হাহাকার, তা আজও কিন্তু ঘটে। এই দুয়ের পরিপ্রেক্ষিত আমরা কৃষি বিল আলোচনার আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। কৃষি বিল যখন চালু হচ্ছে ভারতবর্ষে, কৃষি বিল 2020, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এটি কৃষকদের উন্নতির জন্যই হচ্ছে। কৃষকদের আর কোনো সমস্যা থাকবে না, কৃষকরা আনন্দে উদ্বাহ নৃত্য করবে, কৃষকদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কৃষকরা অর্থনৈতিক উন্নতির মুখ দেখবে। কিন্তু যাদের জন্য এই ব্যবস্থা এবং যে পদ্ধতিতে এই ব্যবস্থা, দুটোতেই রয়ে গেল অসংখ্য ফাঁক। তাদের জন্য এই ব্যবস্থা, চাষিদের জন্য এই ব্যবস্থা, কৃষকদের জন্য এই ব্যবস্থা। সেই কৃষকরা কিন্তু মাসাধিক কাল জুড়ে দিল্লির পথে অনশনরত, আন্দোলনরত, এই ঠান্ডা নিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু মিডিয়া এবং কিছু কৃষি বিশেষজ্ঞ, তারা কিন্তু বলে চলেছেন যে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, কৃষকরা এর সুফল অবশ্যই পাবে। এই পরিপ্রেক্ষিতে আমরা বুঝে নেব যে ঠিক কৃষি বিলটা ঠিক কোন সময়ে আমাদের ভারতবর্ষে নিয়ে আসা হবে।
আমরা দেখব যে করোনা অতিমারির সুযোগ নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার বেশ কিছু বিলকে সংসদে পাশ করিয়ে নিয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কিছু অগণতান্ত্রিক উপায় আমরা লক্ষ্য করেছি। সে আপনি শিক্ষা বিল বলুন বা কৃষি বিল বলুন। এই করোনা অতিমারির সময়ে যেমন আমাদের লকডাউন ঘোষণা হয়েছিল, তা ছিল একটা অপরিকল্পিত লকডাউন। সেই লকডাউনের সুযোগে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে ঘরবন্দি করে এই কৃষি বিল, যা কিনা আমরা বলি যে একটা অগণতান্ত্রিক এবং সর্বনাশা কৃষি বিল, পাস করিয়ে নেওয়া হয়েছিল। আমরা কেন অগণতান্ত্রিক এবং সর্বনাশা বলছি তার কতগুলি কারণ আমি এখানে ব্যাখ্যা করব খুব সংক্ষেপে। অর্থাৎ আমরা দেখছি যে এই আইনটি যখন আমাদের চাষিদের উন্নতির জন্য আনা হচ্ছে, তখন কিনা চাষিরা আন্দোলনরত। তাহলে এই বিল নিয়ে অবশ্যই আমাদের চর্চার প্রয়োজন আছে। আমরা গভীর চর্চা না করলেও আমাদের কিছু জানা প্রয়োজন আছে। এই বিলের তিনটে জিনিস আনা হয়েছে। এক হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইন, মানে আমাদের যে সমস্ত পণ্যগুলো অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় ছিল 1955 সাল থেকে, তা বাতিল করা হবে। অর্থাৎ কোনো পণ্যই আর অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ভারতবর্ষে গণ্য হবে না। আর এই অত্যাবশ্যকীয় পণ্যের দরের উপরে ডিপেন্ড করত আমাদের সরকারি কর্মচারীদের, শ্রমিকদের মহার্ঘ ভাতার পরিমাণ। এর দামের ঊর্ধ্বগতির উপরেই আমাদের মহার্ঘ ভাতা ঊর্ধ্বগতি ডিপেন্ড করত। তাহলে যখন আমি অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধনী এনে অত্যাবশ্যকীয় পণ্য নেই বলে দিলাম, তখন কিন্তু আমাদের মহার্ঘ ভাতার কোনো ব্যাপার আর এর সঙ্গে জড়িত থাকলো না। এখন মহার্ঘ ভাতা থাকবে কি থাকবে না, বা থাকলেও সেটা সরকারের দয়ার দান হবে কি হবে না, সেটা আপনারা বিচার করবেন। অন্যদিকে অত্যাবশ্যকীয় পণ্য আইন এনে মজুতদারির পক্ষে কি করা হলো, মজুতদারি কোনো ঊর্ধ্বসীমা রাখা হলো এবং মজুতদারি যে কেউ করতে পারে, চাষিও করতে পারেন, কর্পোরেট মালিকও করতে পারেন। আমাদের এখানে বুঝে নিতে হবে যে যখন মজুতদারি করবেন চাষি এবং কর্পোরেট, এটা অসম লড়াই। একটা গরিব চাষির পক্ষে গোদামঘর তৈরি করে উৎপাদিত ফসলকে মজুতদারি করা কোনো মতেই সম্ভব। তাহলে এটি অবশ্যই কর্পোরেট মালিকেরা করে, এবং এই কর্পোরেট মালিকেরা মজুতদারি করে কালোবাজারির দিকে ঝুঁকবে, জিনিসপত্রগুলোকে চেপে রাখবে, বাজারে অভাব তৈরি করবে এবং তারা এর দাম বৃদ্ধি করবে। যে অসহনীয় দাম বৃদ্ধির ফলে হাঁসফাঁস করবে প্রত্যেকটি মানুষ। তবুও বলা হচ্ছে এটি আমাদের কৃষকের উপকারী, কৃষকের স্বার্থ পরিপন্থী নয়। কৃষকরা আনন্দে উদ্বাহ নৃত্য করবে। এখানেই আমরা বলছি যে এই গভর্নমেন্ট ফর দ্য কর্পোরেট, বাই দ্য কর্পোরেট, অফ দ্য কর্পোরেট, এটা কিন্তু ভারতবর্ষের খেটে খাওয়া গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত 80% মানুষের জন্য এই গভর্নমেন্ট নয়। 2 নম্বর যেটা আসছি সেটা হলো চুক্তি চাষ। চুক্তি চাষ সংক্রান্ত কিছু আইন এই কৃষি বিলে আনা হয়েছে। এর দুটো দিক আছে, এক হলো প্রোডাকশন আর 2 হচ্ছে মার্কেটিং। প্রোডাকশন, এখানে কোনো একটি কর্পোরেট সংস্থা, সেটা হতে পারে পার্লেজি, হতে পারে হলদিরাম, যে কোনো একটি সংস্থা, হতে পারে লেস কোম্পানি, এরা কি করলো যে পার্লেজি যদি তার বিস্কিট উৎপাদন করে, সেই বিস্কিট উৎপাদনের জন্য তার যে র ম্যাটেরিয়ালস লাগবে গম, অতএব তারা একটা বিরাট অঞ্চলের চাষির সঙ্গে চুক্তি করে যে তোমাকে এই গম উৎপাদন করতে হবে, এবং গম উৎপাদন করার পরে গমটা আমরাই কিনব, অর্থাৎ কর্পোরেট মালিকরাই কিনবে। এই যে গম উৎপাদন যে হবে, যে চুক্তি করা হলো,
একটা বিরাট এরিয়া জুড়ে কিন্তু চাষিদেরকে তার সঙ্গে চুক্তি করিয়ে নেওয়া হলো, অর্থাৎ মনোকালচারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই যে মনোকালচার যখন করা হচ্ছে, তখন কিন্তু দেখতে হবে যে আমাদের চাষের জমির চরিত্র কিন্তু সহজেই বদলে যাবে এবং চাষের জমির উর্বরা শক্তি কমবে। মনোকালচার যখন করা হচ্ছে, তখন করার পর যে উৎপাদনটা হলো, সেই উৎপাদনে যদি অসংখ্য ফসল নষ্ট হয়ে যায়, তার দায় কিন্তু কোনো কর্পোরেট পুঁজির মালিকের নয়। যেটুকু ফসল ভালো থাকলো, সেই ফসলটাই মালিকেরা কিনবে। কোন দামে? সেই দামে যে দামে তারা চুক্তি করেছিল। কখন চুক্তি করেছিল? ফসল উৎপাদনের আগে কিন্তু তারা চুক্তি করেছিল। তো ফসল উৎপাদনের আগে বাজারের যে দর ছিল, সেই দরেই তারা কিন্তু চাষের সঙ্গে চুক্তি করেছিল। এবারে মার্কেটিং এর দিকে যদি আমরা যাই, তাহলে দেখব যে সেই সময়ের বাজার দর ধরলাম, গমের বাজার দর ধরলাম ছিল 25 টাকা, সেই দর উৎপাদনের পরে দাঁড়ালো 50 টাকা বা 40 টাকা। তাহলে চাষিকে কিন্তু সেই 25 টাকা দরেই ওই গমটাকে কর্পোরেট মালিকের কাছে বিক্রি করতে হবে। যদি ওই ফসলের দাম কমে যায়, অর্থাৎ ছিল 25 টাকা, যদি হয়ে যায় 20 টাকা বা 15 টাকা, তখন ওই কর্পোরেট মালিক যদি বলে যে আমি তোমার কাছ থেকে এটা কিনবো না, তখন ওই চাষের যারা চাষ করলো, যারা কৃষক, তাদের কিন্তু কিছু আর করার থাকবে না। তারা ওই চুক্তি যে ওরা লঙ্ঘন করলো, তাদের বিরুদ্ধে কোর্টে যেতে পারবে না। এটা যেমন একটা দিক, তেমনি আর একটা দিক, ওই কর্পোরেট কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যারা চুক্তির মাধ্যমে চাষ করলো চাষিরা, তাদের কি অবস্থা হবে? এই দিকেও কিন্তু কোনো স্পষ্ট দিক নির্দেশ নেই। তাহলে আমরা কি দেখলাম? যে কমলেও চাষিদের ক্ষতি, আবার বাড়লেও চাষিদের ক্ষতি চুক্তির মাধ্যমে। তাহলে চুক্তি চাষ সংক্রান্ত যে আইন, প্রোডাকশন এবং মার্কেটিং, দুটো দিকেই কিন্তু অসংখ্য ফাঁকি রয়ে গেল। তবুও বলা হচ্ছে যে এটা চাষির উন্নতিতে সহায়ক। এবারে চলে আসি আমি আরেকটি যে আমাদের আইন আছে, তা হলো কৃষি পণ্য বাণিজ্য আইন। এই কৃষি পণ্য বাণিজ্য আইনের কথা বলতে গেলে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে এই বিলের আগে ভারতবর্ষের প্রায় 94% কৃষকই যে ফসলটা উৎপাদন করত, সেই ফসলটা কিন্তু বাইরেই বিক্রি করত, বাকিরা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে বিক্রি করতেন। তো সরকারি ব্যবস্থাপনা কি ছিল? একটা ছিল মান্ডির মাধ্যমে বা সমবায়ের মাধ্যমে, আর একটা ছিল সরকার এমএসপি দিয়ে, মানে মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে তারা কৃষকের কাছ থেকে ফসল কিনে নিত। তো মান্ডি বা সমবায়ের মাধ্যমে কিভাবে বিক্রি হতো? কৃষকেরা চলে যেত মান্ডিতে বা সমবায়, সেখানে নিলাম হতো, নিলামে যে দরটা বেশি পেত চাষিরা, সেই দরেই বিক্রি করত। আর সরকার একটা নির্দিষ্ট দাম দিয়ে আগে থেকেই দাম ঘোষণা করা থাকতো, যদিও এই দাম ঘোষণা কিন্তু সরকারের সঙ্গে চাষির কোনো চুক্তির মাধ্যমে ঠিক হতো না। সরকার একটা মিনিমাম সাপোর্ট প্রাইস ঠিক করত এবং তারা কিনে নিয়ে এফসিআইতে রাখত। এফসিআই সেইগুলি গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রেশন দিতে, আমাদের যে সমস্ত ভারতবাসীকে রেশন দিত খুব কম দামে। তাহলে এটা যেমন 2, 3 আমাদের মনে রাখতে হবে, চাষিরা উৎপাদিত ফসল দেশে যেখানে খুশি বিক্রি করতে পারত। মানে চুক্তি করলে যেটা আমরা যেখানে খুশি বিক্রি করতে পারবো না, আগে যে ব্যবস্থা ছিল যে চাষিরা কিন্তু যেখানে খুশি বিক্রি করতে পারত। এখানেও কিন্তু একটা অপশন আছে এই কৃষি আইনে, যে চাষিরা যে কোনো জায়গায় বিক্রি করতে পারে এবং যে কোনো রাজ্যে বিক্রি করতে পারে। এই গরিব চাষিদের ক্ষেত্রে
একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যে বিক্রি করা কখনোই সম্ভব নয়। তাহলে কি হবে? তাহলে দুটো পদ্ধতিকে স্ট্রং করতে হতো। একটা হচ্ছে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি, এপিএমসি, যাকে আমরা মান্ডি বা সমবায় সমিতির মাধ্যমে বলছি, তাকে আরো স্ট্রং করতে হতো। আর দুয়ে এমএসপি নির্ধারণ করতে হতো। এই এমএসপির ক্ষেত্রে কিন্তু একটা গন্ডগোল রয়ে গেল। গন্ডগোলটা কি? সরকার কিন্তু বলছে যে আমরা কিন্তু এমএসপি তুলিনি, সরকার বলছে আমরা এমএসপি তুলি, এমএসপি রেখেছি। কিন্তু এমএসপি রেখে দেওয়া মানেই কিন্তু সরকার চাষির কাছ থেকে ফসল কেনার গ্যারান্টি দিচ্ছে না। এমএসপি রাখা আর ফসল কেনার গ্যারান্টি দুটো কিন্তু পুরো ভিন্ন জিনিস। চাষিরা বলছেন যে আমাদের ফসল কেনার গ্যারান্টি দিতে হবে, কোনো চুক্তি নয়। অর্থাৎ তেনারা বলছেন যদি আমরা বাজারে বেশি মূল্য পাই সেখানে আমরা বিক্রি করব, না হলে সরকারকে এটা কিনতে হবে। আমাদের ফসল যদি নষ্ট হয় সেখানে সরকারের দায়িত্ব আছে, সেই দায়িত্ব সরকার পালন করবে। এই দাবিগুলো ওনারা তুলছেন। 2013 সালে আমাদের একটা বিল আসে, বিলটা হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। এই অ্যাক্টকে বর্তমান সরকার একটা বোঝা হিসেবেই ভাবছে। তারা এটাকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চায়। শান্তাকুমার কমিটিও এর পক্ষেই কথা বলেছে। তাহলে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট যদি বাতিল করতে চাই তাহলে আমাদের যে যে স্টেপ নিতে হবে, মানে সরকারের যে যে স্টেপ নেওয়া উচিত তারা কিন্তু সেই স্টেপই নিয়েছে। অর্থাৎ গণবন্টন ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দাও, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, যা থাকবে কর্পোরেটরাই করে কমে খাবে। গরিব এবং মধ্যবিত্ত যে সমস্ত কৃষক তাদের উন্নতিতে কর্পোরেটরাই ভাববে, সরকার ভাববে না। তাহলে এই সমস্ত কিছুর মধ্যে একটা গোলমেলে ব্যবস্থা। এখানে আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই বিল কখনোই গরিব কৃষকদের পক্ষে নয়, এই বিল কর্পোরেটের পক্ষে। এবং এই বিলের প্রত্যেকটি অংশ প্রমাণ করে যে বর্তমান সরকার যে আছেন তেনারা ফর দ্য কর্পোরেট, বাই দ্য কর্পোরেট, অব দ্য কর্পোরেট। এই প্রেক্ষাপটে ভারতবর্ষের সমস্ত কৃষকদের পাশে থাকাটা সময়ের ডাক। বর্তমান কাঠামোর কিছু ভ্রান্তি অবশ্যই রয়েছে, বর্তমান যে কৃষি কাঠামো তার কিছু ভ্রান্তি অবশ্যই রয়েছে। তা বলে আমরা যে সংশোধনীগুলো আনব সেই সংশোধনীগুলো যেন কর্পোরেটের পক্ষে না হয়ে যায়, তা যেন চাষির পক্ষেই থাকে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।